আসসালামু আলাইকুম। আমরা গতকালকে বিশ্বে ঘটে যাওয়া কয়েকটি আলোচিত বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো আমরা সর্বপ্রথম ইউক্রেন বিষয় নিয়ে আলোচনা করব। তারপরে গাজা বিষয় নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি আরো ২-১টি বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা গতকালকে দেখলাম যে বিশ্ব গণমাধ্যমে একটা খবর প্রকাশিত হয়েছে। ফক্স নিউজে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছিল যে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটরের এক সদস্য লিন্ডসে গ্রাহাম তিনি কিন্তু এই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পদত্যাগের জন্য আহ্বান জানিয়েছেন। আমরা জানি যে আসলে ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একটা বাকবিতণ্ডা হয়েছিল এবং একটা পর্যায়ে কিন্তু সেখান থেকে তারা জেলেনস্কিকে বের করে দেওয়া হয়েছিল হোয়াইট হাউস থেকে। এর পরবর্তীতে তাদের মধ্যে যে একটা চুক্তি হওয়ার কথা সেটাও হয়নি। পাশাপাশি তাদের মধ্যে যে মূলত আলোচনার পর একটা মধ্যভোজনের শিডিউল ছিল সেটাও অনেকটাই পন্ড হয়ে গেছে। তো এরপরে এই যে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম কিন্তু এই ভলোদিমির জেলেনস্কিকে পদত্যাগ করার জন্য আহ্বান করেছেন। আর এই আহ্বান কিন্তু সরাসরি নাকচ করে দিয়েছেন আবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আসলে সেই প্রতিবেদনে এই গ্রাহাম কিন্তু বলেছেন যে এই ইউক্রেন যদি ন্যাটোতে যোগদান করে তাহলে কিন্তু অবশ্যই এই ভলোদিমির জেলেনস্কিকে পদত্যাগ করা উচিত। তো আসলে এই বিষয়টা ওইভাবে বোঝানো হয়েছে। তো দেখা যাক কি করে ইউক্রেনের প্রেসিডেন্ট সর্বশেষ পর্যায়ে। তবে এই ইউক্রেনের প্রেসিডেন্ট এত কিছুর মধ্যেও কিন্তু এখন পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের প্রতি কোনো ক্ষোভ প্রকাশ করতেছেন না। বরং তিনি গতকালকেও সাংবাদিকদের বলেছেন যে তিনি এখনো যুক্তরাষ্ট্রের সাথে খনিজ সম্পদ নিয়ে যে চুক্তি হওয়ার কথা সেটা তিনি করতে এখন পর্যন্ত রাজি আছেন বা যেকোনো সময় তিনি প্রস্তুত রয়েছেন এই চুক্তি করার জন্য। আর তিনি সেখানে একটা কথা উল্লেখ করেছেন যে তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের সাথে এই ইউক্রেন যুদ্ধ নিয়ে বা ইউক্রেন সংঘাত নিয়ে তিনি একটা গঠনমূলক সংলাপ করতে চাচ্ছেন বা তিনি সেখানে বলতেছেন যে শুধু আসলে এক পক্ষকে দেখলে হবে না, সেখানে আক্রমণকারী কে সেটার বিষয়ে একটা গুরুত্ব দিতে হবে এবং কার দোষ সেটাও সেখানে গুরুত্ব দিতে হবে। এরকম একটা গঠনমূলক আলোচনা করার জন্য তিনি এখন পর্যন্ত ইচ্ছুক। আর এর বাইরে কিন্তু আমরা আসলে আগের ভিডিওগুলোতে বলছি সেটা হচ্ছে যে যদিও ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির একটা ভালো সম্পর্ক যাচ্ছে না বা বাকবিতণ্ডা হয়েছিল, কিন্তু তার বিপরীতে আবার ইউরোপের প্রায় প্রতিটা রাষ্ট্রই কিন্তু তাকে সমর্থন দিয়ে যাচ্ছে। যেমন গতকালকেও কিন্তু ইমানুয়েল ম্যাক্রো একটা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে আমরা আসলে যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে ইউক্রেন সংকট নিয়ে একটা আলোচনা করতে চাই এবং একটা দ্রুত সমাধান বের করতে চাই। আমরা আসলে সবাই চাচ্ছি যে ইউক্রেনের জন্য একটা নিরাপত্তা বজায় থাকে। আবার এই ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনিও কিন্তু একটা কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে ইউরোপের সকল সদস্যকে তিনি আহ্বান জানিয়েছেন সবাই যেন একটা জোট গঠন করে বা একসাথে এই ইউক্রেনের নিরাপত্তার জন্য কাজ করে। এবং তিনি পাশাপাশি আরেকটা কথাও সেখানে উল্লেখ করেছেন। সেটা হচ্ছে তিনি চাচ্ছেন যে ইউরোপের সকল রাষ্ট্র সহকারে বা যারা আগ্রহী তাদেরকে নিয়ে একটা নতুন সামরিক জোট গঠন করতে এবং সেই জোট নিয়ে এখনই তারা আলোচনা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি সেখানে। আর গাজার পরিস্থিতি আসলে আগের থেকে একটু হলেও ভালো হলো। তারপরও হয়তোবা গাজায় যেকোনো সময় আবার এই যুদ্ধ বেঁধে যেতে পারে এমনটা এখন মনে হচ্ছে। কারণ গতকালকে আবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি একটা কড়া বার্তা দিয়ে রেখেছেন যে, যেকোনো সময় আবার আমরা এই গাজায় ফের যুদ্ধ শুরু করতে পারি। কারণ হচ্ছে কি আমরা সবাই জানি যে গাজায় যে একটা যুদ্ধবিরতি হয়েছিল ১ম ধাপে সেটার মেয়াদ ছিল ৪২ দিন। ইতিমধ্যে কিন্তু সেই মেয়াদটা শেষ হয়ে গিয়েছে। তার মানে বর্তমানে কোনো সেখানে যুদ্ধবিরতির চুক্তি নেই। আর আসলে সাময়িক যে যুদ্ধবিরতি চলতেছে সেটা আসলে গতকালকে ডোনাল্ড ট্রাম্পের যে মধ্যপ্রাচ্যের যে বিশেষ দূত এই যে তার আহ্বানে কিন্তু এখন সাময়িক যুদ্ধবিরতি রয়েছে। তার মানে যেকোনো সময় কিন্তু আবার এই ইসরায়েল গাজাতে হামলা করতে পারে এমনটাই আশঙ্কা করতেছে বিশ্ব বিশ্লেষকেরা। আসলে এই ১ম যে ধাপ ছিল সেই ৪২ দিনের ১৬ দিনের মাথায় কিন্তু ২য় ধাপের আলোচনা করার কথা ছিল। কিন্তু সেই ২য় ধাপটা কিন্তু এখন পর্যন্ত ওরকমভাবে চূড়ান্ত পর্যায়ে যাইতে পারেনি। কয়েকবার আলোচনা বসছে কিন্তু চূড়ান্তভাবে চুক্তিটা এখন পর্যন্ত সম্পন্ন করতে পারে নাই। আর আসলে এর জন্যই কিন্তু এখন কিন্তু এই গাজা কিন্তু একটা ঝুঁকিতে রয়েছে। যেকোনো সময় হয়তোবা আবার ইসরায়েল সেখানে হামলা করতেও পারে। আর এর পাশাপাশি ইউক্রেন আরেকটা কাজ করতেছে সেটা হচ্ছে যে এই গাজায় যে ত্রাণ এবং পণ্য সামগ্রী বিভিন্ন পরিবহন ঢোকার যে পথগুলো রয়েছে সবগুলো পথ কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে এবং তারা সেই পরিবহনগুলোকে গাজায় ঢুকতে দিচ্ছে না। আর তার ফলে কিন্তু সেখানে মানুষ খাদ্যের অভাবে কিন্তু তাদের জীবনটা আরো দুর্ধর্ষ এবং কষ্টকর হয়ে পড়তেছে। আবার এর পাশাপাশি আরেকটা কাজ করতেছে ইসরায়েল সেটা আসলে আমরা অনেকে জানি। সেটা হচ্ছে কিন্তু
এই যে ফিলিস্তিনের পশ্চিম তীরে কিন্তু ইসরায়েলি সামরিক অভিযান বা যে একটা অভিযান চালাচ্ছে সেটা কিন্তু তারা অব্যাহত রেখেছে। আর সেই অভিযানের ফলেই এই ফিলিস্তিনে এখন পর্যন্ত ২০২৫ সালের প্রথম থেকে এখন পর্যন্ত প্রায় ১৬ জন শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এমন একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে আনাদোলুতে। আসলে সেখানে বলা হয়েছে যে ২০২৫ সালের জানুয়ারির ১ তারিখ থেকে এখন পর্যন্ত যে এই ২০২৫ সালের মার্চের আজকে ৩ তারিখ এ পর্যন্ত এই পশ্চিম তীরে বিভিন্ন জায়গায় বিশেষ করে জেনিন শহরের আশেপাশে সেখানে এই ইসরায়েলি অভিযানের প্রেক্ষাপটে এই প্রায় ১৬ জন ফিলিস্তিনি শিশু মারা গিয়েছে এমনটাই সেই প্রতিবেদনে উঠে এসেছে। আরেকটা বিষয় হচ্ছে যে এখন আসলে আরব রাষ্ট্রগুলো বারবার আলোচনা করে আসলে কতটুকু আলোচনা কাজে দিবে সেটা আসলে এখনো বলা যাচ্ছে না বা তেমন একটা কোনো কার্যকারিতা দেখা যাচ্ছে না। তবে আবার একটা আশার আলো দেখিয়েছে মিশরের প্রেসিডেন্ট সিসি। তিনি কিন্তু কালকেও সাংবাদিকদেরকে বলেছেন যে তারা এই মিশরে গাজার একটা মানে নিরাপত্তার জন্য তারা একটা ব্যবস্থা নিবে। সেটা হচ্ছে যে তারা চাচ্ছে যে গাজাকে আবার পুনরায় গঠন করতে এবং পুনরায় সুন্দর করে এটাকে মানে সুন্দর করে গুছিয়ে দিতে এবং তার জন্য তারা একটা ৪ তারিখে একটা সম্মেলন রেখেছে। সেখানে বিভিন্ন আরব রাষ্ট্রের প্রতিনিধিরা থাকবে এবং সেখান থেকে তারা একটা আন্তর্জাতিক পর্যায়ে এটাকে আন্তর্জাতিক সমর্থন চাইবে। পাশাপাশি একটা তহবিল তারা সেখানে চাইবে। আর তারপরেই কিন্তু সেখানে তারা কাজ করা শুরু করবে। মূলত যে গাজাবাসীদের যে একটা বসতবাড়ি নাই তাদের জন্য একটা মোটামুটি থাকার জন্য একটা ওরকম বসতবাড়ি তারা তৈরি করে দিচ্ছে। পাশাপাশি তাদের জন্য কিছু কাঠামো তৈরি করে দিতে চাচ্ছে এবং চিকিৎসা সহ আরো অনেক কিছু করে দিতে চাচ্ছে। তো দেখা যাক কি হয় আসলে কোন পর্যায়ে যায়। তো এর বাইরে কিন্তু আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আসলে প্রতিদিনই কিন্তু কিছু মানে সিদ্ধান্ত নেয় যেগুলো আসলে শোনার মতো মানে অবাক হওয়ার মতো। তো বিষয়টা হচ্ছে গতকালকে কিন্তু আবার তিনি এই অবৈধ অভিবাসীদেরকে অবৈধ অভিবাসীদের জন্য যে পথ ছিল বা তাদের একবারে প্রবেশ একবারে বন্ধ করে দিয়েছেন। তিনি গতকালকেই তার ওই যে সামাজিক যোগাযোগ ট্রুথ একটা মানে অ্যাকাউন্টে তিনি একটা বার্তা দিয়েছেন যে অবৈধ অভিবাসীদেরকে মানে অবৈধ অভিবাসীদের জন্য সকল প্রকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের প্রবেশ কোনো রকমই আর সম্ভব নয়। তো তিনি ইতিমধ্যে কিন্তু মেক্সিকো সীমান্তে প্রায় ৩,০০০ সেনা মোতায়েনের জন্য আহ্বান জানিয়েছেন। আর এমন একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে ডেইলি মেইলে। তো এরপরে বোঝা যাচ্ছে যে তিনি চাচ্ছেন না কোনো প্রকার অবৈধ যে অভিবাসী রয়েছে তারা কোনো রকমে যেন এই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারে। আর বিশেষ করে তিনি এখন এই যে মেক্সিকো সীমান্তটাকে মানে খুব কড়াকড়িভাবে রাখতেছেন, নজরদারি দিয়ে রাখতেছেন যেন কোনোভাবেই সেই দেশে মেক্সিকো হয়ে কোনো রকমে যেন যুক্তরাষ্ট্র অভিবাসীরা প্রবেশ করতে না পারে। তিনি সেটাকে হুমকি হিসাবে দেখতেছেন। আর এর বাইরে আরেকটা খবর সেটা হচ্ছে যে অনেকে হয়তো অনেক কিছু মনে করে যেমন পৃথিবী যে এখন পশ্চিমা রাষ্ট্রগুলোকে যে মূলত বিভক্ত করার চেষ্টা করতেছে সেটার পিছনে মেন কারিগর হচ্ছে ভ্লাদিমির পুতিন এবং বর্তমান সময়ে যা দেখা যাচ্ছে পুতিনের সাথে ট্রাম্পের একটা সখ্যতা গড়ে উঠতেছে, পাশাপাশি মিত্রতা আরো গভীর হচ্ছে। তার ফলেই কিন্তু আসলে মূলত অনেকে ভয় পাচ্ছে যে পশ্চিমা বিশ্ব বিভক্ত হয়ে যাবে, হয়তোবা নেটো যেকোনো সময় দুর্বল হয়ে যেতে পারে। তো সেরকম প্রেক্ষাপটে যখন সাংবাদিকরা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে প্রশ্ন করেছিল তখন তিনি এক উত্তরে বলেছেন যে কোনোভাবেই পশ্চিমা বিশ্বকে বিভক্ত করতে দেওয়া যাবে না। তিনি তখন নেটোর একটা অনুষ্ঠানের পরে সাংবাদিক সম্মেলনে যখন তিনি এই সম্মেলন করতেছিলেন তখন এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে কোনোভাবেই ইউরোপের এই যে পশ্চিম বিশ্বকে কোনোভাবেই বিভক্ত করতে দেওয়া যাবে না। প্রয়োজনে আমরা সবাই একতাবদ্ধ হয়ে কাজ করব এবং সেখানে একটা প্রতিরোধ গড়ে তুলব। তার মানে বোঝা যাচ্ছে কিছু না কিছু হতে যাচ্ছে। আসলে পশ্চিম বিশ্বের মধ্যে একটা ফাটল ধরার চেষ্টা হচ্ছে। সেটা মূলত আসলে ডোনাল্ড ট্রাম্প আসার পরে সেটা অনেকটাই মানে বেশি আকারে রূপ ধারণ করতেছে। আর পাশাপাশি ভ্লাদিমির পুতিন বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে যার ফলে কিন্তু আসলে পশ্চিমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হচ্ছে। তো যাক এরপরও দেখা যাচ্ছে মোটামুটি ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে পাশাপাশি গাজা যুদ্ধ বন্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্প কাজ করতেছে। পাশাপাশি ইউক্রেন যুদ্ধ নিয়ে আসলে ইউরোপের দেশগুলো বেশি কাজ করতেছে। আর গাজা যুদ্ধ আসলে যদিও মানে একটা ঝুঁকির মধ্যে রয়েছে কিন্তু তারপরে মোটামুটি এখন শান্তি। তো দেখি আর কতদিন শান্তি থাকে। আর ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি ভ্লাদিমির পুতিন তারা আরো কিরকম পদক্ষেপ নেয়, তাদের বিপক্ষে আবার ইউরোপ কি পদক্ষেপ নেয়। তো এরকম বিভিন্ন বিষয়ে জানার জন্য আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।